এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা মংলা বন্দর থেকে ইন্ডিয়া আউট চীন ইন, এই জিনিসটা কিভাবে, এটা যদি একটু ব্যাখ্যা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসতে চাই। ওনারা একটা এমন কথা বলছেন যে আমরা রাজপথে নামতে পারি। তো উনি হঠাৎ করে রাজপথে নামার এই হুমকিটা কেন দিলেন? আপনারা কি নির্বাচনকে আসলেই পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নাকি নির্বাচন দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তা আমরা অতি সম্প্রতি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা আওয়াজ উঠে গেছে যে এই ইউনূস সরকার আমরা চাই, কিংবা ডক্টর ইউনূসকে চাই, আগামী 5 বছর চাই। এইরকম একটা ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে। তারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলাপ করলেন, বিনিয়োগ, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো নিয়ে আলাপ করলেন, কিন্তু একটা জায়গায় মনে হয় টোটালি আপনারা এক্সপ্লোর করেননি চাইনিজদের সাথে, যেটা হলো পর্যটন খাত। আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন সবার পরিচিত মুখ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব এবং সরকারের মুখপাত্র জনাব শফিকুল আলম। আসসালামু আলাইকুম শফিক ভাই, আপনাকে ঈদ মুবারক। আপনি ভাই কেমন আছেন? আপনি ভালো? ঈদ কেমন কাটলো? খুবই ভালো ঈদ কাটলো। তো আমরা এমন একটা সময়ে এই আলোচনা অনুষ্ঠানটি করছি, এখানে শুধু ঈদ না, আমার মনে হয় যে এবার রমজানেও মানুষ একটা স্বস্তির রমজান পালন করেছে। দীর্ঘদিন পর মানুষ প্রচন্ড উৎসাহ নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদটা উদযাপন করেছে, এবং গ্রামের বাড়িতে যাত্রাটা নির্বিঘ্ন ছিল যারা ঢাকা শহর ছেড়ে গেছেন। আর তার আগে ঠিক ঈদের ঠিক আগে আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, এবং তার এই চীন সফরে ব্যাপক আলোচনা হয়েছে সারা দেশে এটা নিয়ে, এবং ইভেন বিশ্ব মিডিয়ায় এই নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তো এই তিনটা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। শুরুতেই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের এই যে রমজান মাসটা এবার গেল, এই নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্য পরিস্থিতি, সব দিক দিয়ে আমরা একটু চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম। যে ঈদে মানুষজন প্রচুর লোক, 9 দিনের ছুটি, অনেকে গ্রামে গেলেন, গ্রামে তারা নির্বিঘ্নে যেতে পারবেন কিনা। তো সমস্ত সংশয় কাটিয়ে আমি বলবো যে এটা একটা খুবই মেমোরেবল একটা ঈদ হলো, সবাই খুশি। ঈদের দিনে আমরা দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূস ঈদ জামাতে নামাজ পড়লেন, এবং তার পরপরই জনগণের যে উৎসাহ দেখলাম তাকে নিয়ে, এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। জনগণ তো ওনার, আপনি দেখেন উনি অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসাবে উনি, মানুষ একটা জিনিস দেখছে যে ওনার চেষ্টার অন্ত নাই। উনি চেষ্টা করছেন, দেশটাকে তো একদম মানে তলানিতে রেখে গেছে, একটা গভীর খাদে জাস্ট পড়তে বাকি ছিল। সেই একটা দেশকে 8টা মাসে এনে একটা পিসফুল, একটা স্ট্যাবল একটা জায়গায় নিয়ে আসে, এবং সাথে যেটা হচ্ছে যে আপনার ইকোনমিও ঘুরে দাঁড়িয়েছে, এবং শেষে যেটা হচ্ছে যে জনগণের যেটা স্বস্তি, ডে টু ডে যে জিনিসটা চায় মানুষ, যে জিনিসপত্রের দাম কম থাকবে, তার এই যে গ্রামে সে ঈদ করতে যাচ্ছে তার জন্য 19 ঘন্টা রাস্তায় বসে থাকতে না হয়, এই পুরো জিনিসগুলো তারা দেখছে যে রেজাল্ট পাচ্ছে। তো সেই জন্য আর কি মানুষ, আমি মানে অবাক হয়েছে, আমি নিজে ওই ভিডিওটা আমি নিচ্ছিলাম, আমি অবাক হয়েছি, মানুষ পাগলের মতো আসছে তার সাথে একটু হাত মেলানোর জন্য। আমরা এই দৃশ্যটা কিন্তু খুবই বিরল। আমরা মনে করতে পারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, উনার সময় মানুষ, উনি এই হাত মেলানো জিনিসটা খুব করতেন, এবং অনেকদিন পর মানুষ একটু নস্টালজিক হয়েছে যে এইরকম একটা দৃশ্য আবার দেখলো, যে প্রফেসর ইউনূসের সাথে কোন রকম হাত মেলানোর জন্য মানুষের যে উচ্ছ্বাস, আনবিলিভেবল। আমি তো মানে অবাক হয়ে গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তা আমরা অতি সম্প্রতি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা আওয়াজ উঠে গেছে যে এই ইউনূস সরকার আমরা চাই, কিংবা ডক্টর ইউনূসকে চাই, আগামী 5 বছর চাই। এইরকম একটা ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে, এবং এটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় না, এটা সোশ্যাল মিডিয়া এরকম আসছে যে আমরা এরকম একটা নেতৃত্বকে চাই যিনি ওনার কথা স্পষ্ট, ইলেকশন এবছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তারপরে উনি ওনার কাজে ফিরে যাবেন। যে কাজ উনি বলেছেন সেটা ওনার উনি আনন্দ নিয়ে করেন, তেমন উনি ওনার কাজে যাবেন। বাংলাদেশের মানুষ যখন ওনাকে চাচ্ছে যে উনি কোনো না কোনো ভাবে আমাদের, উনি ওনার এখানে স্পষ্ট অবস্থান, ওনার অবস্থান স্পষ্ট এখানে, উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন, এটা হচ্ছে ওনার স্পষ্ট একটা অবস্থান।
এবং এটা উনি অনেক দিন ধরে বলছেন, এমন না যে উনি কালকে বলছেন, এটা অনেক দিন ধরে বলছেন। এই জায়গাটায় ওনাকে যদি মানে যে সাপোর্টটা, আউটপোরিং অফ সাপোর্ট যেটা দেখছি ইটস গুড, বাট ওনার জায়গায় উনি স্পষ্ট যে না, আমি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করব, ইলেকশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ঈদের অনুষ্ঠানেও, ঈদগাতেও উনি বক্তৃতা করেছেন এবং বিকালের অনুষ্ঠানে দুটি স্পিচ দেখেছি ওনার। তো এই দুইটার ব্যাপারেও কি আপনি কোনো মন্তব্য এইখানে করবেন? উনি খুবই, ওনার কিন্তু মেসেজটা খুব ক্লিয়ার ছিল যে আমাদের ঐক্য দরকার সবকিছুতেই। আমরা যে এই সমস্যার মধ্যে আমাদেরকে ফেলে রেখে গেছে, যে অন্যায় অবিচার করে দেশটাকে একদম তলানিতে রেখে গেছে, এই দেশটাকে আবার তুলে, দেশকে আবার পৃথিবীর বুকে একটা রেসপেক্টেবল একটা জাতি হিসেবে সবাইকে দেখাতে হলে আমরা সবার মধ্যে একটা স্ট্যাবিলিটি চাই, আমরা একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। এই মেসেজটা উনি দিয়েছেন। এবং এই মেসেজ দেখেন, এবং উনি ঈদের বাণীটা কি, ঈদের বাণী হচ্ছে যে আমরা আজ সবাই সমস্ত ভেদাভেদ ভুলে যেতে সবাই এক হই, আমি আপনাকে কোলাকুলি করি। আমি জানি গতানুগতিক বাণীর বাইরে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি যে এই সমস্ত অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট যে বাণী দেন, এবারে বাণীটি সম্পূর্ণ একটু ভিন্ন রকম ছিল। জি জি, আমি এগুলো আর উনি তো ওনার স্পিচ তো মানুষ মন্ত্রমুগ্ধর মতো শুনে। সেটাই তো। এখন আরেকটা বিষয় যেটা আপনাকে বলছিলাম শুরুতে, যে রমজানে এবার যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, এটা কি ম্যাজিক কাজ করেছে? এটা আমি মনে করি যে অনেকগুলো মাস ধরে আমরা ফোকাস ছিলাম যে রমজানে এটা মানে আমাদের ফোকাসটাই হচ্ছে যে দ্রব্যমূল্যকে একটা সহনীয় জায়গায় আনা, এবং এটা রমজানকে সামনে রেখে আমরা চেষ্টা করছিলাম, যেটার প্রস্তুতি প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার এটা সেই অক্টোবর মাসেই বলছিলেন, সবাইকে আমাদেরকেও ইনভলভ করেছেন উনি, যারা যারা বড় বড় ইম্পোর্টার তাদের সাথে আমরা। এর পিছনে মূল কারণটা কি আপনি যদি বলেন? যে এটা অন্যরা পারলো না, অন্য সরকার পারলো না, হাসিনা সরকার তো পারেই না। কারণ হচ্ছে যে উনি সরবরাহটা যাতে ভালো থাকে, এই জায়গাটা উনি নিশ্চিত করেছেন। যে চাঁদাবাজি কিংবা চাঁদাবাজি জায়গাটা পুলিশ দেখেছে, সিন্ডিকেশন ভেঙে দেওয়া, সিন্ডিকেশনের ক্ষেত্রে সিন্ডিকেশন তখন সিন্ডিকেটটা অপারেট করতে পারে যদি ক্রাইসিস হয়। সিন্ডিকেট কখন খেলে? যখন আপনার ক্রাইসিস থাকে, আপনি মার্কেট ফ্লাডেড করে দেন। আমার মনে হয় যে গভর্নমেন্ট পেট্রোনাইজেশনটা অনেক সময় সিন্ডিকেশনে আমরা দেখেছি যে হাসিনা সরকারের আমলে যে গভর্নমেন্ট পেট্রোনাইজ, ওরাই সিন্ডিকেটের মেম্বার দেখবেন যে কোন মিনিস্টার হয়তো বা, ঠিক না? এইটা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। এই জায়গায় আমাদের এই গভর্নমেন্টে আমি বলতে পারি, আমি প্রত্যেকটা অ্যাডভাইজারকে চিনি, তাদের সত্যিকার অর্থে দেশপ্রেমের কোনো অন্তহীন দেশপ্রেম, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই গভর্নমেন্টে এসছেন এবং তাদের সারাদিন কাজ করছেন। এই যে এর ক্ষেত্রে, দ্রব্যমূল্য ক্ষেত্রে দেখেন আমরা যেটা দেখেছি যে না, এটা দাম কমানো দেয়। খেজুরের ক্ষেত্রে দেখেন আমরা ইম্পোর্ট ডিউটি কমে গেছে, খেজুরের দাম মার্কেটে কমে এসছে। ছোলার ক্ষেত্রে একই কাজ হয়েছে। চাল, ইন্টারন্যাশনাল মার্কেটে চাল হাই, হ্যাঁ, রোজার সময় যে 1-2 টাকা বাড়ে না, চালের বিষয়টি শুধু চালের ক্ষেত্রে, কিন্তু আমরা সরবরাহটা ইনস্যুর করতে পেরেছি, যার ফলে এটা নিয়ে কেউ খেলতে পারেনি। তারপরে যেটা হচ্ছে যে অন্যান্য যেগুলো সয়াবিনের ক্ষেত্রে আমরা এমনও আছে, সয়াবিনের ব্যাপারে এখনো তো একটু কথা হচ্ছে যে আবার সয়াবিনের দাম বাড়বে, এরকম আছে। না, এটা এখনো আমার মনে হয় যে এই সরকারের আমলে এখন পর্যন্ত পুরোপুরি এটাকে আপনারা, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যা আছে আমরা তো প্রাইসিং করি, হ্যাঁ, দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথেই আছে অনেক। আপনি তখন ধরবেন যে না, ইন্টারন্যাশনাল মার্কেটে এখানে বাড়ছে, তখন বলতে পারেন যে তাহলে খেলা হচ্ছে। কিন্তু সেইটা তো আমরা তো প্রতিনিয়ত, আর যিনি এসছেন এখন কমার্স অ্যাডভাইজার, উনি নিজে তো শিল্পের লোক, ঠিক না? উনি ট্রেডিং জানেন, ওনার একটা স্ট্রং টিম আছে, তারা প্রতিনিয়ত আমরা ইভেন আর্জেন্টিনার আমরা যে পোর্টগুলোর থেকে যে সয়াবিন আসতেছে সেটাও আমরা ইন্টেন্সিভলি প্রতিদিন মনিটর করছি পোর্টগুলো। মাঝখানে খবর আসলো যে পোর্টগুলো এমন বৃষ্টি হয়েছে যে পোর্ট ভিজে ফ্লাডেড হয়ে গেছে। তো একটা সপ্তাহ যদি আপনার সয়াবিন আসতে, চালান আসতে দেরি হয়, তাহলে এটার মার্কেটে রিফ্লেকশন পড়ে। তো এগুলো প্রত্যেকটা জিনিস মনিটর করা। আরেকটা বিষয় যে দ্রব্যমূল্য নিয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে, একসময় একটা ধারণা ছিল যে আমরা ভারতের উপর এই কাঁচা পণ্য, পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, মানে এগুলোর জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল, এবং এবার যখন ভারত
আমাদেরকে এগুলা দিচ্ছে না, আগের মতো বিক্রি করছে না সেইভাবে। তো এইবার মনে হয় মহা ক্রাইসিস হবে, এরকম একটা ধারণা ছিল, কিন্তু এবার বাস্তবে এসে তার উল্টো রূপ আমরা দেখলাম। না, আমাদের যেমন ধরেন আমরা ইন্ডিয়ার উপরে তো অনেক কিছুতে রিলাই করি, বা কিছু কিছু পণ্য আসলে যে ইন্ডিয়ায় প্রচুর হয়ও, আমরা ইচ্ছা করলেই যে আরেক জায়গা থেকে দেখেন যে আরেক জায়গা থেকে আনতে হতো, কস্টিং ক্যারিং কস্টটা বেড়ে যায়, এইখান থেকে কম। আমরা অবশ্যই চাবো যে যাতে আমাদের ভোক্তারা সব সর্বনিম্ন, কিন্তু একটা জিনিস কি যে ইন্ডিয়ার মার্কেটে যদি এরকম থাকে, আনসার্টেনটি থাকে, তবে অবশ্যই যিনি ট্রেডার, যিনি আনছেন, উনি দেখবেন যে না আমি এখানে যাব, অন্য মার্কেটে এক্সপ্লোর করবেন। আর মার্কেট তো পুরো পৃথিবী জুড়ে, আপনি যদি খুঁজতে থাকেন ঠিকই ভালো। বিদ্যুতের ব্যাপারে আমি একটু যেতে চাই, যে বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রমজান মাসে, এটাও দীর্ঘদিন পরে মানুষ দেখলো। বিদ্যুতের কিন্তু শর্টেজ নাই, দীর্ঘদিন তোকে বলা হচ্ছিল, কিন্তু রমজান আসলে কেন যেন এরকম একটা এটা প্রস্তুতি ছিল। আমি ফজল কবির খানের কাজ আমি অনেকদিন ধরে পরিচিত। ফজল কবির খান ভাই এই জিনিসটা ওই অনেক দিন ধরে উনি প্রস্তুতি নিচ্ছেন যে না, রোজায় কোনো কেউ যেন কমপ্লেন না করতে পারে যে না আমি বিদ্যুৎ পাচ্ছি না, সেটা গ্রামেরই হোক ঢাকারই হোক। আপনারা বলতে চাচ্ছেন তাহলে সরকারের তরফ থেকে মনিটরিংটা স্ট্রং ছিল, এবং ওনার বয়স 70 অধিক, কিন্তু ওনার যদি কাজ দেখেন, হ্যাঁ আনবিলিভেবল। আপনি ওনাকে রাত 12টার সময় ফোন দিয়েও পাবেন। সেটাই। এখন আমি একটু সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গে যেতে যাচ্ছি, যে এই ঈদের ঠিক আগে আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গেছিলেন, এবং 4 দিনের চীন সফর বলা হলেও মূলত 2 দিন। উনি 26 তারিখে গেছেন, 27-28 ওখানে ছিলেন, এবং 29 তারিখে বাংলাদেশে আবার ব্যাক করেছেন। এই 27 তারিখে, 26 তারিখে ওনার ছোটখাটো একটা মিটিং হয়েছে, তারপরে 29 তারিখেও মিটিং ছিল। তো আপনি বলতে পারবেন, আমি মনে তো করি যে পুরো 4 দিনই ওনার ব্যস্ততা ছিল। তো এই চীন সফরের অর্জনগুলো আপনারা বলেছেন ইতিমধ্যে, বিভিন্ন প্রেস কনফারেন্সও করেছেন, আপনি, ডক্টর খলিলুর রহমান এবং আশিক চৌধুরী, আপনারা 3 জন মিলে প্রেস কনফারেন্সও করেছেন চীন সফরের উপর। তারপরেও মানুষের আরো কিছু কোয়েশ্চন রয়ে গেছে, এবং বিশেষ করে যে স্পষ্টীকরণ বিষয়গুলা, যেমন আমি যদি বলি যে মংলা বন্দর থেকে ইন্ডিয়া আউট চীন ইন, এই জিনিসটা কিভাবে, এটা যদি একটু ব্যাখ্যা করে। না, এটা আমরা তো দেখছি যে যেমন ধরেন চীনের কিছু কিছু ক্ষেত্রে তো সুপিরিয়র টেকনোলজি আছে, তার আমি যদি বেটার ফান্ডিংটা পাই তো ওয়াই নট। আমার দরকার হচ্ছে যে আমার ফরেন ট্রেডটাকে বেটার করা, আমার ফরেন ট্রেডের উপর নির্ভর করছে আমার জব তৈরি। আমি যদি ভালো এফিশিয়েন্টলি এক্সপোর্ট করতে পারি, আর ভালো এফিশিয়েন্টলি এক্সপোর্ট করার জন্য আপনার পোর্টগুলোকে ঠিক করতে হবে, আধুনিকায়ন দরকার, আধুনিকায়ন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, এবং সেখানে আমরা মনে হয়েছে যে চীনের প্রপোজালটা খারাপ না, ভালো। তো সেটা নিয়ে আমরা মংলা পোর্টকে যদি আমরা মডার্নাইজেশন করতে পারি, তাহলে আরো বেশি জাহাজ ওইখানে ভিড়বে, আমরা বেটার সার্ভিস দিতে পারবো, এবং যেটা হবে যে বাংলাদেশের জন্য একটা অল্টারনেট, একটা যেটা আমরা অনেক বেশি চিটাং এর উপর যে নির্ভরশীলতা, এটা কমে আসবে। না, তো এখানে আগে তো চীন এবং ইন্ডিয়া দুইটাই ইনভলভ ছিল মংলা পোর্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া ওখানে কাজে সক্রিয়ভাবে অংশ নেয় নাই, এবং তারা অনেকটা ইনঅ্যাক্টিভ ছিল। এই সুযোগে চীনের আমি ডিটেইলসটা আমি জানি না, আমি আগে কি হয়েছে জানি না, বাট আমরা চীনের যেটা অফার সেটা তো যথেষ্ট একটা মানে সাউন্ড একটা অফার। তো সেই জন্য আমরা আমাদের ইন্টারেস্টটা কি, আমি যার দ্বারা আমার কাজটা এফিশিয়েন্টলি হবে সেটাই তো আমরা নিব, এবং দ্রুত হবে, বা আমার ইন্টারেস্টটা কে সবচেয়ে কম রেটে দিবে, সেটাই। ঠিক না? আরেকটা বিষয় আমরা চীন ভিজিটে দেখলাম যে দুটো চীনের জন্য আলাদা দুটি ইকোনমিক জোন, যেটা আনোয়ারায় অলরেডি এটা কাজ করছে, আর আরেকটি জোনের কথা এখন আসছে যে মংলাতে। তো এই ব্যাপারে যদি একটু বলেন। না, এটা আপনি যেমন ধরেন এখন ওয়ার্ল্ডে ম্যানুফ্যাকচারিং এ 1 নাম্বার দেশ হচ্ছে চীন, ওদের প্রাইভেট সেক্টর এত এফিশিয়েন্ট। তো এখন আমি যদি বাংলাদেশে জব তৈরি করতে চাই, আমার প্রচুর ইন্ডাস্ট্রি করতে হবে, প্রচুর আমার ফ্যাক্টরি করতে হবে। এই ফ্যাক্টরিটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা পারছে না, তাদের যে সক্ষমতা, সে কয়টা ফ্যাক্টরি করতে পারবে, বা তার সেই টেকনোলজিটাই বা কতটুকু আছে। তো আমাদের এবারে ভিজিটের একটা মূল লক্ষ্য ছিল প্রফেসর ইউনূসের, যে প্রাইভেট ইনভেস্টমেন্টে অ্যাট্রাক্ট করা। আর প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হলে চাইনিজ গভর্নমেন্টকে আগে
পারসুয়েট করতে হয়, তাকে বুঝাতে হয় যে যে তোমার প্রাইভেট ইনভেস্টমেন্টকে তুমি এনকারেজ করো আমাদের দেশে পাঠাতে। সে যদি এনকারেজ করে তখন হয় কি, এখন যেমন আমরা একটা দুইটা করে পাচ্ছি, তখন দেখা যায় একবার 1000টা চলে আসবে, যেহেতু তো প্রেসিডেন্ট ওই- এখানে ইনভলভ হচ্ছে, হ্যাঁ, প্রেসিডেন্ট সরাসরি সেখানে involved। প্রফেসর ইউনূস সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিং কে বলেছেন যে আপনি একটা গ্রিন সিগন্যাল দেন, এবং উনি তো সাদরে গ্রহণ করেছেন উনারই। এবং আজকেও যদি আপনি দেখেন চায়না ডেইলিতে, যেটা ওদের সরকারি ডেইলি, সেখানে সরাসরি লেখা যে বাংলাদেশকে তারা গ্রেট ফ্রেন্ড হিসাবে দেখছে। এবং এইটাই যখন আসলো কথা যে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট শি জিনপিং আপনার প্রফেসর ইউনূসের জন্য আলাদা বিমান পাঠিয়ে দিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য, আবার ওইখানে গ্রেট হলের বাইরে এসে উনি আনপ্রেসিডেন্টলি, রেয়ার হয় এই ঘটনা, ওনাকে রিসিভ করে নিয়ে গেলেন, আমাদের যে সাথে একটা এই- গ্রুপ ছবি তুলে, উনি গ্রুপ ছবিও তুলেন তুলেন না। না। কিন্তু এই যে এইগুলা কেন চায়নার পক্ষ থেকে এই আগ্রহটা? এটা কারণ হচ্ছে ওনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডিং, ওনাকে তো ইন্টারন্যাশনালি সবাই চিনে। চায়না নিজে মাইক্রো ক্রেডিট ওনার থেকে, যে শি জিনপিং নিজে বলেছেন যে আমি নিজে মাইক্রো ক্রেডিটের উপর পড়েছি, এবং আমি ফুজিয়ান প্রভিন্সে যখন উনি গভর্নর ছিলেন তখন ওইটাকে উনি ইমপ্লিমেন্টও করেছেন। তো ইমপ্লিমেন্ট করার পরে ওনার উপরে মানে প্রফেসর ইউনূসের এই যে থিঙ্কিং এর ভীষণ। উপরে উনি আরো খুব ভালোভাবে জানলেন। জানার ফলে এখন যেটা হয়েছে যে উনি এই জন্য ওনার যে চাইনিজ সোসাইটিতে, চাইনিজ একাডেমিয়াতে ওনার যে স্ট্যান্ডিং, এটা রেয়ার। আমরা এতদিন জানতাম যে প্রফেসর ইউনূস কেবলমাত্র ইউরোপ আমেরিকাতেই ওনার এই আপনি গ্রহণযোগ্যতা। চায়নার এমন এমন জায়গায় উনি গেছেন, হ্যাঁ, আপনি কল্পনাও করতে, এমন রুরাল জায়গায় গেছেন, সেখানে মহিলারা তাকে এসে এমব্রেস করছেন, তাকে জানিয়েছেন যে তারা কৃতজ্ঞ যে ওনার এই মাইক্রো ক্রেডিটের জন্য সুফল তারা পেয়েছে। সুফল তারা পেয়েছে। মানে এটা কিন্তু জানা ছিল না, মানে এইবারের ভিজিটের আগে আমাদের দেশের কমন পিপল কিংবা ইভেন আমরা জার্নালিস্ট আমার যারা মনে হয় আছি, চায়নার আমার যে মতো এত- ভিজিট উনি কোথাও করেনি। উনি যেমন আপনি জানতেন যে পিকিং ইউনিভার্সিটি উনি অনারারি প্রফেসর, প্রফেসর ছিলেন, তারপরে ওনারা ইয়ের অ্যাডভাইজার ছিলেন, ওই যে হাইনান প্রভিন্সের গভর্নর অ্যাডভাইজার ছিলেন। তাহলে এই যে এই যে এই যে জিনিসগুলো তো আমরা জানতাম, আর উনি এগুলো ফলো করে বলেনও না। বাট আমি যে বুঝেছি যে চাইনিজ সোসাইটি বা চাইনিজ লিডাররা, এবং চাইনিজ প্রাইভেট সেক্টরের লিডাররা ওনাকে কোন উচ্চতায় দেখেন, এটা একটা আনবিলিভেবল। আমার নিজেরও একটা বড় একটা ডিসকভারি ছিল। আমি তো ওনাকে ধরেন অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে অনেক অনেকদিন দেখেছি। থেকে দেখছেন। হ্যাঁ, আরেকটা বিষয় যে এই চীন সফরে আপনার তিস্তা প্রকল্প নিয়ে, জি। তিস্তা প্রকল্প নিয়ে অগ্রগতিটা কতটুকু? প্রফেসর ইউনূসের একটা ড্রিম হচ্ছে যে বাংলাদেশের যে ওয়াটার এর যে Resources. সমস্যাটা, ওয়াটার তো Problem. আমাদের জন্য Problem আমরা among আস্তে আস্তে 6টা বন্যা পেলাম, ঠিক আছে না? এই যে বেশ কিছুদিন যে দ্রব্যমূল্য একটু বাড়তি ছিল, এটার মূল কারণ হচ্ছে যে বন্যা। বন্যার কারণে। তো সেই জায়গায় দেখেন ওনার চিন্তা হচ্ছে যে যে না, আমার একটা লং টার্ম একটা ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। আর আপনি পুরো উত্তরবঙ্গে যদি দেখেন, আপনি ব্রহ্মপুত্র পারে, বিশেষ করে এই যে দিনাজপুর, নীলফামারী, এই লালমোহনীটা, এই পুরো রিজন ধরে বা কুড়িগ্রাম, মূল বন্যার মূল সমস্যাটা হচ্ছে তিস্তা। তো তিস্তার সমস্যাটা কি? তিস্তা বর্ষার সময় প্রচুর পানি আসে, খরার সময় কোনো পুরোপুরি পানি, শুকিয়ে যায়। ওরা পানিটা উইথড্র করে ফেলে। তো ফলে এই জায়গাটায় তো আমাদের অনেকগুলো একটা- ড্যাম উজানে তো একটা না, এখন তো তারা একাধিক এটা dam- এই জন্য যেটা হয়েছে যে প্রফেসর আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা একটা লং টার্ম water সত্যিকার management। ওয়াটার ম্যানেজার, ওয়াটার ম্যানেজমেন্টে চায়না ওয়ার্ল্ডের নাম্বার 1, ওদের কোনো ধারে কাছে কেউ নাই। না, এটার ব্যাপারে কি আমরা আশ্বাস পেয়েছেন? এটা একটু স্পষ্ট করবেন। এইটা তিস্তার ব্যাপারে তো আলাপ হয়েছে। আমরা তিস্তায় আমরা চাচ্ছি যে চাইনিজ কোম্পানিগুলো এখানে কাজ করুক, করে মানে প্রজেক্টটা তারা বাস্তবায়ন করবে, চায়না। আপনি তো দেখেছেন স্টেটমেন্টে এসছে। জি। আমাদের ফোকাসটা হচ্ছে তিস্তাকে ঘিরে বা পুরো বাংলাদেশের ওয়াটার ম্যানেজমেন্টটা, যাতে আমার এমন একটা আমি লাস্টিং, আমি বাংলাদেশের প্রসপারিটি সেই দিনই হবে যখন আমি ওয়াটার ম্যানেজমেন্টটা জানব, প্রপারলি করতে পারবো। প্রপারলি করতে এই জায়গায়। এবং আপনি ওনার অনুরোধে চায়না ওদের যে ওয়াটার রিসোর্সেস মিনিস্টারকে পাঠিয়েছে, এবং সাথে 5-6 জন চায়নার যারা Expert. টপ ওয়াটার এক্সপার্ট তারা আসছেন। আপনি প্রায় 2 ঘন্টার একটা মিটিং হয়েছে, এবং যখন আসছেন না, দেখা যাচ্ছে উনি যে কথা, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ বাংলাদেশের যে ওয়াটারের উপর আনবিলিভেবল। তাদেরও অনেক কাজ আছে, এটা নিয়ে তারা জানে। তারা এটা নিয়ে, মানে এটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল,
ব্রিলিয়ান্ট একটা সেশন ছিল, সবাই কথা বলেছেন এবং আমরা আমাদের তরফ থেকে বলা হয়েছে যে ওকে আমরা 50 বছর একটা মাস্টার প্ল্যান করতে চাই, আর ওরা যদি আমাদেরকে সেই মাস্টার প্ল্যানে হেল্প করে, না তুমি এখানে ব্যারেজ করতে হবে, এখানে ইয়ে করতে হবে, আমরা তো মানে আমাদের তারা একটা টোটাল প্ল্যান দিবে বাংলাদেশকে, হ্যাঁ, শুধু তিস্তা নয়, তিস্তা প্রজেক্ট তো আছে, পাশাপাশি ওয়াটার ম্যানেজমেন্টের টোটাল একটা প্ল্যান দিবে চাইনিজরা, যাতে আমরা বলতে পারি যে না, বাংলাদেশে আমরা পার্মানেন্টলি আমাদের ওয়াটার সমস্যাটা সমাধান করলাম। বাংলাদেশের পোভার্টি হওয়ার মানুষ পিছনে অন্যতম কারণ এই হচ্ছে- ফারাক্কা ব্যারেজ কিংবা এরকম মানে- আপস্ট্রিমে সব পানি না, প্রত্যাহার করে নিয়ে প্রতি যাওয়া, বছর কত লোক আপনার এই যে নদী ভাঙন হয়, নদী ভাঙ্গন হয়, আপনি নদী ভাঙনের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ পুয়ার হয় জানেন, সেটা। আপনার সব নিয়ে নেয়, এক রাতের সেটাই। মধ্যে দেখলেন যে আপনার সব শেষ, কিচ্ছু গ্রামকে নাই। গ্রাম উদাও, গ্রামকে গ্রাম শেষ হয়ে নিশ্চিহ্ন যাচ্ছে। গেছে। তো সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা উচিত। আমরা যেটা করছি যে আমরা ওয়েস্টার্ন কিছু Piecemeal করছি। পিসমিল করছি, জি, সেটা তো exactly. আমাদের হচ্ছে না। সেটাই। আরেকটা বিষয় যে চীন ভিজিটের সময় আমরা দেখলাম যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে, বিশেষ করে বাংলাদেশে চীনা স্পেশালাইজ হসপিটাল করা, এটা আপনারা বেশ ফোকাস করেছেন। পাশাপাশি চীনে গিয়ে যারা এতদিন বাংলাদেশ থেকে একটা বড় অংশ হয় ইন্ডিয়া অথবা থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিত, এই সংখ্যাটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বেশি। তো এখন দেখলাম যে এটা অনেকটা ডাইভার্ট হয়ে, বিশেষ করে এই সরকার পরিবর্তনের পর ইন্ডিয়া যেভাবে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে ইভেন রোগীদের ক্ষেত্রেও, তো স্বাভাবিকভাবে রোগীরা বিকল্প খুঁজছিল। এটা আপনারা এটাকে যথার্থই চীনের সাথে একটা কোঅপারেশনের না, চীনের আপনি বুঝতে হবে যে চীনের কিছু কিছু ক্ষেত্রে চীনের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেটার, এবং আমরা যেটা জানতে পারলাম যে ওটা খুব কস্ট এফেক্টিভ। ওরা আমাদের জন্য কি করেছে, প্রফেসর ইউনূসের অনুরোধের কারণে তারা বলেছে যে ওদের একটা চৈনিক নাগরিকের যেই কস্ট লাগে সেই কস্টে আমাদেরকে ট্রিটমেন্ট দিবে। এটা মানে এমন না যে আমি গেলাম আমার জন্য সেপারেট বিলিং হলো, বা আপনি অনেক দেশে আছে যে আপনি গেলেন অ্যাজ এ বিদেশি, আপনার জন্য 3 গুণ ফি দিতে হলো, সেটাই সেটা না ওদের যেটা। এবং ওরা ওদের যে ফার্স্ট পিপলস হসপিটাল কুনমিং এ, এটা একটা ম্যাসিভ 4000 বেড, ওইখানে একটা ফ্লোর আমাদের জন্য দিয়ে দিচ্ছে, ডেডিকেটেডলি দিয়ে দিচ্ছে। ওইখানে ওরা কি যেন যে দোভাষী দিচ্ছে, গাইড দিচ্ছে সব। এবং আমরা মনে করি যে আস্তে আস্তে, এবং আমরা যেটা দেখছি যে ওইখানে যাওয়ার একটা সমস্যা হচ্ছে যে এয়ার কস্টটা অনেক হাই, তো আপনার এয়ার কস্টটা কমানোর কোনো উদ্যোগ, এটার কমানোর উদ্যোগ আমরা নিয়েছি। ঢাকা থেকে এয়ার কস্ট কমবে। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে চিটাং থেকে কুনমেন প্রায় মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট, এবং এটা অনেক কমানো যায়, মানে 15-20 হাজার টাকায়ও আপনি একটা এয়ার টিকিটটা আনতে পারেন। তো এই জন্য চায়না ইস্টার্ন যে এয়ারলাইন্স, ওদেরকে আমরা বলেছিলাম, চাইনিজ অলরেডি তো এটা ফ্লাইট চালু করেছে, না ওরা চালুর প্ল্যানের কথা আমাদেরকে বলেছে, জানিয়েছে যে তারা চিটাং থেকে ফ্লাইট চালু করবে। আর বাংলাদেশে যে স্পেশালাইজ, এখানে তো একটার কথা আপনি বললেন, ওখানে তো মোট 4টা হসপিটালের কথা বলা হয়েছে, ওইটা হলো 4টা হসপিটালে, এবং শি জিনপিং কিন্তু বলেছেন যে অন্যান্য জায়গায়, আপনি এমন শুধু কুনমিং না অন্যান্য জায়গায়, এটা পুরো চায়নাটা আমাদের জন্য। বাট অবশ্যই এটা একটা কস্টের একটা বিষয় আছে, যেহেতু কুনমিংটা কাছে বলে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে যে স্পেশালাইজ হসপিটাল, আরেকটা হচ্ছে ওরা বাংলাদেশকে একটা স্পেশালাইজ হসপিটাল করে দিবে। এটা ধরেন বাংলাদেশের জন্য একটা প্রায়, আমি বলবো যে খুবই একটা প্রায় 2000 কোটি টাকার মতো লাগবে প্রজেক্টে। আমরা এখন জায়গা খুঁজছি, যে এটা এমন একটা জায়গায় পসিবলি এটা ধরেন উত্তরবঙ্গে এমন একটা জায়গায় করা হবে যাতে স্পেস পাওয়া যায়, জায়গা পাওয়া যায়, এবং ওইটাকে ঘিরে যাতে একটা মেডিকেল সিটি, হেলথ সিটি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো সেই রকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। এটা কতদিন লাগতে পারে, কিংবা এই প্রজেক্ট? এটা খুব দ্রুত, ওদের টাকা ইজ রেডি, জি, আমাদের হলো কত দ্রুত আমরা জায়গাটা দিতে পারবো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবো। বাট প্রজেক্ট জায়গা দিলে এটা ধানাধান শুরু হয়ে যাবে কাজ। আরেকটা বিষয় যে শিক্ষা ক্ষেত্রেও চীন সহযোগিতার হাত প্রসারিত করেছে। প্রফেসর ইউনূস বললেন যে যেহেতু চায়না তো মানে শিক্ষা ক্ষেত্রে অ্যামেজিং ইমপ্রুভমেন্ট করেছে। চাইনিজ ইউনিভার্সিটি গুলো এখন তারা অক্সফোর্ড, হার্ভার্ড এদের সাথে ম্যাচ করে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি এখন বলা হয় যে হার্ভার্ডের চেয়ে বেটার, অক্সফোর্ডের চেয়ে বেটার। হ্যাঁ, কিন্তু সেখানে কেন বাংলাদেশের ছাত্ররা যাচ্ছে না? না, বাংলাদেশের ছাত্ররা যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বাট তারপরেও যাচ্ছে। কিন্তু আমরা যেই পরিমাণ চাচ্ছি সেই পরিমাণ যাচ্ছে না। আমরা চাচ্ছি যে আরো বেশি। প্রফেসর ইউনূস এই জন্য নিজের যখন কথা বলছিলেন বায়োলেটারাল টক্সে,
তখন কিন্তু বলেছেন যে যে যাতে বাংলাদেশের স্টুডেন্টরা আরো যেতে পারে, আমরা চাই সেখানে 1,00,000 স্টুডেন্ট যেয়ে পড়ুক, এবং চায়নার ওই ফ্যাসিলিটি গুলো আছে। প্রতি বছর যাতে হ্যাঁ। 1,00,000 স্টুডেন্ট এট লিস্ট মানে যায় চাই মানে কি, প্রাইমারি আর বাড়ুক, যত বাড়ুক। জি জি না সেটাই তো। এখন এখানে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে কিংবা ল্যাঙ্গুয়েজের জন্য অনেকে দেখা যায় যে টাইমটা বেশি, যে না এই বাংলাদেশে জন্য যারা যায় চায়নাকে প্রথম 1 বছর 2 চায়নাকে বছর ইনভাইট করা হয়েছে যে চায়না যাতে বাংলাদেশে একটা কালচারাল সেন্টার করে। এক্স্যাক্টলি হ্যাঁ, চায়না কালচারাল সেন্টার করলে ওইখানে একটা বড় ইয়ে থাকবে যে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবে সবাই, কারণ চায়না উঠছে পৃথিবীতে। জি জি জি। আমরা যত দ্রুত চাইনিজ ল্যাঙ্গুয়েজটা রপ্ত করতে পারবো তত বিশ্বে আমাদের অবস্থানটা আরো সিকিউর হবে। আর এই চায়না সফর নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আলোচনায় পড়ে আনলেও, যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আপনাদের আলোচনা কোন পর্যায়ে সরকারের না, সাথে? ওইখান থেকেও আমরা আশ্বাস পাচ্ছি যে আমরা তারা বলেছে যে তারাও চায় যে বাংলাদেশ থেকে এই ইয়েগুলো রিপ্যাট্রিয়েট হোক। তারা চায় যে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা ডায়ালগ হয়ে জিনিসগুলো যেন খুব দ্রুত একটা রিজলিউশনে যায়। সেটা তো ওরা ওদের কথা, মানে তারাও চাচ্ছে যে এটার একটা সমাধান হোক। এটা তো আমাদের জন্য গুড নিউজ, না, ভালো। এটা নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো অগ্রগতি আছে কিনা? এটা তো ধরেন মূল তো ইস্যুটা হচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের সাথে, ঠিক না? তারপরেও চায়না যতটুকু করার আমাদের জন্য তো করছে ওরা অলরেডি। আরেকটা বিষয়, যে বাংলাদেশে তো চীনের আগে থেকেই, চাইনিজ প্রেসিডেন্ট যখন এর আগে বাংলাদেশ ভিজিট করেছিলেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের একটা কমিটমেন্ট আছে বড় ধরনের, মেবি এটা 32 বিলিয়ন লম্বা সময়ের জন্য। এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে চলমান প্রজেক্ট আছে, এইগুলা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? এই জিনিসটা এর আমরা মধ্যে একটা হচ্ছে যে যে চাইনিজ লোনের যে ইন্টারেস্ট রেট জি, আমরা সরাসরি চেয়েছি। আপনি যদি জয়েন্ট স্টেটমেন্টটা দেখবেন যে জি, আমরা কমানোর ইন্টারেস্ট জন্য। রেটের একটা কাটের কথা বলেছি, যাতে আমাদের সক্ষমতাটা বাড়ে। আমাদের তো লোনটা পে করতে হবে, এক্স্যাক্টলি। লোনটা বেশি হয়ে গেলে তখন না, এটা এগুলো বাজেটের একটু উপরে গিয়ার আপ, affect এই প্রজেক্টগুলো একটু গিয়ার আপ করা কিংবা গিয়ার আপ গুলো প্রজেক্টের যেগুলো দুর্নীতি করার মুক্ত করা। দরকার, আমরা যেগুলো আর্জেন্ট তাড়াতাড়ি করে ওগুলো প্রত্যেকটাই গিয়ার আপ করা হচ্ছে। এবং ভবিষ্যতে আমরা বলতে পারি আরো কিছু আলাপ হয়েছে, যেটা আপনারা শুনতে পারবেন। সেটা হচ্ছে যে চাইনিজ রেলওয়ে অথরিটির সাথে আলাপ হয়েছে ঢাকা চিটাগাং কিভাবে আমরা ইলেকট্রিক রেল চালু করতে পারি। এটা তো নতুন জিনিস, এটা আমি শুনি নাই না আপনাদের না, ব্রিফিং এ এটা কিংবা- ফয়জুল কবির খানের সাথে ওদের যে রেলের যে কর্তৃপক্ষ, তাদের সাথে ইন্টেনসিভ মিটিং হয়েছে। উনি ওইখানে ওইটা, এবং ওরা একটা এক্সপার্ট কমিটি করে দিতে চাচ্ছে যে এটা দেখার জন্য ঢাকা চিটাগাং। কারণ বাংলাদেশের মূল ইকোনমিক করিডোর তো হলো ঢাকা আর চিটাগাং। এর মধ্যে যদি আমরা সত্যিকার অর্থে ইলেকট্রিক ট্রেন চালু করতে পারি, তাহলে তো এটা একটা অ্যামেজিং থিং হবে, বাংলাদেশের সক্ষমতাটা অনেক বাড়বে। আপনারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলাপ করলেন, বিনিয়োগ, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো নিয়ে আলাপ করলেন, কিন্তু একটা জায়গায় মনে হয় টোটালি আপনারা এক্সপ্লোর করেননি চাইনিজদের সাথে, যেটা হলো পর্যটন খাত। এই পর্যটন খাতে চাইনিজরা, বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মালয়েশিয়ায় এরা প্রচুর কাজ করেছে, এবং মালয়েশিয়া তো অন্যতম না, একটা এটা সেক্টর হলো পর্যটন। মালয়েশিয়ার কারণ হচ্ছে যে মালয়েশিয়ার 25 থেকে 25 কেউ বলে 29% লোক হচ্ছে চাইনিজ অরিজিন। চাইনিজ অরিজিন হ্যাঁ, 25% ছিল এক সময়, এটা হয়তো বেড়েছে। হ্যাঁ, তো ফলে ওই জনগণটা তো রয়ে গেছে। তো ফলে হয় কি, চাইনিজ যে কমিউনিটি যেখানে আসে সেখানে যেতে স্বাচ্ছন্দ্য ফিল করে। বাট আমরা মনে করি না, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পর্যটনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ লাগে। আপনি যদি আপনার ওদেরকে গেন্টিং আইল্যান্ডের কথা বলেন, পেনাঙ্গের কথা বলেন, কিংবা লঙ্কাইয়ের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু চাইনিজরাই কাজগুলো আমাদের করেছে। এগুলো যদি আসতে থাকে, ওরা যদি ইনক্রিজিংলি আসে, আমরা যদি ভালো মানে ইনভেস্টমেন্ট বেড়ে গেলে অটোমেটিক্যালি এই অটোমেটিক জায়গাগুলো এক্সপ্লোর হবে। হবে। হ্যাঁ, সেটাই। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা রাজনৈতিক ক্ষেত্রে আলোচনায় যেতে চাই। এই মুহূর্তে আপনারা বলছিলেন যে ঈদের পরেই সংস্কার প্রক্রিয়া যে অ্যাক্টিভিটিস গুলো চলছে, এগুলা আরো স্পিড আপ হবে, কিংবা স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা, একটা ফেজে আমরা দেখেছি যে স্প্রেডশিট আপনারা দিয়েছিলেন সরকারের তরফ থেকে, যেটা কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন, তারা দিয়েছিল, এবং স্প্রেডশিটে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, কেউ পূর্ণাঙ্গ দিয়েছে, কেউ আংশিক দিয়েছে, এবং ঈদের পরে বিএনপি অন্যতম স্টেক হোল্ডার, তারা বলছে যে তারা আরেক দফা এটা দিবে। এইটা এখন আলোচনাটা কোন দিকে আগাবে, কিংবা কি মনে করেন আপনারা? আমাদের তো রোজার মধ্যে একটু স্লো ছিল আলোচনাটা, আপনি জানেন তো রোজার একটু তো ইয়ে আছে। তো আমরা চাচ্ছি যে আলোচনাটা এই রোজার পরবর্তীতে এটা একটা পেস, ইট উইল গ্যাদার সাম পেস, এটা একটু এগোবে। এবং এইটা সোফার যে আলোচনা হচ্ছে কিন্তু এনকারেজিং,
সবাই কিন্তু কন্ট্রিবিউট করছে, কেউ বলছে না আমি পার্টিসিপেট করব না, এরকম কিছু এটা না, বলছে। সবাই বলছেন, সবাই তাদের মতামত দিচ্ছেন। এখন যেটা হবে যে আমাদের এই কনসেনসাস কমিশন, যেটা ঐক্যমত্য জি। কমিশনের কাজ হবে যে এই সবগুলোকে নিয়ে যাতে একটা সুন্দর ডিবেট হয়, সবাই যাতে কন্ট্রিবিউট করে, সবাই পুরো জনগণ যাতে ইনভলভ হয়, পলিটিক্যাল পার্টির সাথে যাতে পত্রিকাগুলোতে, টিভিগুলোতে, ইভেন এখন তো ইউটিউবেও ভালো ডিবেট হয়, সব সোশ্যাল জায়গায় যেন মিডিয়াতে ভালো এই ডিবেট। ইস্যুগুলো আসে, সেই জন্য সবাই এগুলো কন্ট্রিবিউট করতে পারে। ফলে একটা এই এই ডিবেটের পরবর্তীতে যে আমরা দেখতে পারবো যে একটা শেপ নিবে যে কি কি রিফর্ম আসলে সমস্ত পার্টি চাচ্ছে। ঐক্যমত্যভাবে চাচ্ছে। এখানে আমি সর্বশেষ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসতে চাই, ওনারা একটা এমন কথা বলছেন যে আমরা রাজপথে নামতে পারি। তো উনি হঠাৎ করে রাজপথে নামার এই হুমকিটা কেন দিলেন? আপনারা কি নির্বাচনকে আসলেই পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নাকি নির্বাচন দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে? আমার মনে হয় যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন। উনি তো সর্বশেষ বক্তৃতায় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আগামী ডিসেম্বর থেকে জুনের এটা তো মধ্যে। ওনার আগেও ছিল ওনার। এর বাইরে কি উনি ব্যর্থ একটা কথা বলেছেন? কিন্তু মির্জা ফখরুল কিংবা বিএনপির তরফ থেকে যেটা ডিসেম্বরের কথা জোর দেওয়া হচ্ছে, যদিও এক পর্যায়ে বাইরের কিছু ইন্টারভিউতে ডিসেম্বরের কথাটাকেই ফোকাসে আনা হয়েছিল। আবার আমরা দেখেছি যে সেনাপ্রধানও তার দুইটা বক্তৃতায়, সর্বশেষ রাওয়া ক্লাবের বক্তৃতায় উনি এই 18 মান্থস এন্ড ডিসেম্বর এই কথাগুলো বলেছেন। তাহলে এই ডিসেম্বর এবং ডিসেম্বর টু জুন, এই গভর্নমেন্টের হেড অফ দা গভর্নমেন্ট হচ্ছেন চিফ অ্যাডভাইজার। উনি কি বলেছেন সেটাই ম্যাটার করে, অন্য কে কি বললো সেটা ম্যাটার করে না। সবচেয়ে মূল কথা হচ্ছে উনি বারবার বলছেন, প্রথম থেকে উনি বলেছেন যে যদি কম রিফর্ম হয় তাহলে ডিসেম্বরে, আর যদি বেশি রিফর্ম সবাই চায় তাহলে অ্যাট বেস্ট এটা জুন পর্যন্ত এটাকে ডিলে করা যেতে পারে। না, এখন আপনারা কি মনে করছেন যে তারা কম রিফর্ম না বেশি রিফর্মের পক্ষে? এটা তো পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে। সেখানে তো আপনারা তো রেফারির ভূমিকায় আছেন। আমরা এখানে ফ্যাসিলিটেটর, ফ্যাসিলিটেটর কিংবা রেফারি যাই বলি না কেন, আপনারা তো আছেন। তো এই পর্যায়ে এসে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে কম রিফর্ম করেই ডিসেম্বরে নির্বাচন এটা যাওয়া? আমরা তো বলতে পারি না, এটা তো পলিটিক্যাল পার্টিগুলো বলবে। আমার এখানে আপনি তো রেফারির ভূমিকা একটা সিদ্ধান্ত দিতে হবে। আমার এই মতামতটা আসলে খাটেই না এখানে। আর আমি বলে গেলে হবে যে পাবলিক ওনারা ভাবেন যে আমি একটা সাইড নিচ্ছি। আমরা এখানে কোনো সাইডই নিব না। আমরা মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোই ডিসাইড করুক কি তারা চায়। কতটুকু আসলে আপনারা কতটুকু রিফর্ম করে নির্বাচনে যেতে চান? আমরা কতটুকু রিফর্মের বিষয় না, সেটা হচ্ছে যে সবাই মিলে ঐক্যমত্য হলে তারপরে না হয় ওরাই বলবে যে আপনারা 10% করে যান, বাকি 90% এরা করবে, ঠিক আছে। বাট আগে তো আপনি ঐক্যমত্যে আসবেন যে আমরা এতটুকু রিফর্ম চাচ্ছি, মানে এই রিফর্ম গুলো চাচ্ছি। দুইটা এখানে বিষয়, একটা হলো যে আপনি কি কি রিফর্ম চাচ্ছেন, আর একটা হলো কি পদ্ধতিতে রিফর্মটা চাচ্ছেন, কখন চাচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনি ইচ্ছা করলেও তো খুব দ্রুত হবে না। যেমন ধরেন একটা রিফর্ম কমিশনে, জুডিশিয়াল রিফর্ম কমিশনে আসছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস লাগবে। এখন যেটা হচ্ছে যে প্রসিকিউটর কারালয়, পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতায় যায় তারা তাদের অ্যাফিলিয়েটেড লোকজনকে এখানে ইয়ে করে। এখন এরা বলছে যে না, এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের কেসগুলো ভালো ইয়ে হয় না, এটা পলিটিক্যাল কালার পেয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমাদের দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস। তো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আপনি কি একদিনে পারবেন? অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক না? এটাই ফলে কিছু কিছু রিফর্ম আছে আপনার এমনও লাগতে পারে 7-8 বছর লেগে যেতে পারে, বাট তাই বলে তো আমরা ইলেকশনকে আটকে রাখবো না। তো সেই জন্য প্রফেসর ইউনূস কিন্তু প্রথম থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রথমবার যখন বলেছেন, আপনি দেখেন এরপরেও একই, ওনার কিন্তু কথার কোনো ব্যত্যয় হয়নি, একই কথাই আছে এক জায়গায় আছেন। কিন্তু কোশ্চেনটা হলো যে আপনারা অল্প রিফর্ম না বেশি রিফর্ম? এই কথাটা বলেছেন যে বেশি করলে জুনে, অল্প করলে ডিসেম্বরে। এখন আরেকটা বিষয় আসছে যে এই মুহূর্তে এই পর্যন্ত যা হয়েছে সরকারের তরফ থেকে, আপনি সরকারের স্পোকসম্যান হিসেবে আপনি কি বলবেন যে কোন কোন জায়গায় আপনি মনে করছেন যে ইতিমধ্যে এটা ঐকমত্য হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, আর ডিফারেন্সটা কোন জায়গায় রয়ে গেছে? আপনি যদি আপনার নিজেরও একটা অ্যানালাইসিস দেন। আমার মনে হয় যে এটা আপনি জুন জুলাইয়ের আগে আপনি এটা বলা যাবে না, মানে এই কমেন্ট করার জন্য আপনার জুন জুলাই পর্যন্ত না। কিন্তু আমি যদি এখানে বলি, আগে ডায়ালগ প্রসেসটা শেষ হতে হবে। তো আমি যদি বলি, কারণ ডায়ালগ হলো কয়েকটা পার্টির সাথে, পুরো সবার সাথে ডায়ালগ হোক, এক দফা দুই দফা ডায়ালগ হলে আপনি এটার একটা শেপ নিবে।
না, মানে এটা প্রিম্যাচুর, আমার এটা এখানে প্রিম্যাচুর। যদি আমি কয়েকটা জিনিস যদি মোটা দাগে এখানে বলতে চাই, যে আমরা বিএনপি যেটা বলছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এটার ব্যাপারে স্টেক হোল্ডারদের মধ্যে জামাতও মোটামুটি একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে তারা খুব বিরোধিতা করছে, এটা আমাদের চোখে পড়েনি। কিন্তু জামাত প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চায় পার্লামেন্টে, এখানে বিএনপি স্ট্রংলি অপোজ করছে যে তারা শুধুমাত্র দ্বিকক্ষ হলে উচ্চকক্ষ বা সিনেটে যে 100 আসনে নির্বাচন হবে, এটা বলছে যে প্রপোর্শনেটলি এখানে রিপ্রেজেন্টেশনটা হবে। এটা গেল ওয়ান থিং। আর এনসিপির সাথে বিএনপির মূল বিরোধ দেখা যায় যে তারা চাচ্ছে গণপরিষদের নির্বাচন আগে, পার্লামেন্ট পরে হবে, পার্লামেন্ট ইলেকশন, সাধারণ ইলেকশন, কিন্তু বিএনপি চাচ্ছে আগে। এই পুরো বিষয়গুলো তো আগে ডিসকাস হতে হবে, ডিবেট হবে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা সম্মিলিত মিটিং একবার হয়েছে, এখন যেটা হচ্ছে যে একক সেপারেটলি তাদের মিটিং। অপিনিয়নটা নেওয়া তো হচ্ছে। এই পুরো মিটিং গুলো হোক, পুরো প্রসেসটা। আমাদের তো এই কমিশনের যে প্রাইমারি কাজ জুলাইয়ের সম্ভবত শেষ হওয়ার কথা, তো জুলাইয়ের মধ্যে আপনারা দেখবেন একটা শেপ নিয়ে নিবে। আর এখন কমেন্ট করাটা অনেকটা প্রিম্যাচুর, এটা ঠিকও না। তো এখন আপনি কমেন্ট করছেন না, ঠিক আছে, এটা প্রিম্যাচুর, বাট নির্বাচনটা যে হবে এখন তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেট না করেন, আপনি যদি অন্তর্বর্তী সরকারের এই সরকারের ভবিষ্যতে কিভাবে এটাকে সাংবিধানিক ফ্রেমওয়ার্কের আওতায় আনবেন, সেই সমস্ত জিনিস তো আপনাকে সেটেল করতে হবে। সবকিছুই এই পলিটিক্যাল ডায়ালগের মধ্যেই সেটেল হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু মাঝে মধ্যে তো আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে এই বিষয় নিয়ে এটা থাকবেই, ঝগড়াটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এটা নিয়ে একটা মনে হচ্ছে যে আপনার জুলাই পরবর্তী অক্ষটা হয়তো ভেঙে গেল। আমি যেটা মনে করি যে রাজনৈতিক পার্টি, আপনি আপনার ভিশনের কথা তো আপনি বলবেনই, আর আপনার রাইভালও তার ভিশনের কথা বলবে। এটা নিয়ে মানে এই বিরোধটা কিন্তু খারাপ কিছু না, এটা একটা অপিনিয়নের বিরোধ, এটা একটা আপনার চিন্তা আর আমার চিন্তা তো এক হবে না। হ্যাঁ, এটাকে খুব বেশি যতক্ষণ না এটা, যতক্ষণ একটা সিভিল ডিবেট হচ্ছে, সিভিল আর্গুমেন্ট হচ্ছে, দ্যাট ইজ ফাইন। এটা বরঞ্চ আমাদের জন্য হলো, আমরা সবাই শিখছি। আপনি যখন একটা পজিশন বলছেন যে আমি পিআর সিস্টেম চাই, আর আমি যখন বলছি না, আমাদের দুইজনেরই কিন্তু আর্গুমেন্ট আছে, পক্ষে বিপক্ষে আছে। তো এই জিনিসগুলো তখন জনগণের কাছে ঠেলে দেওয়া হয়, এটা তাহলে এটা কি দাঁড়ালো। তা আমরা মনে করি যে আমাদের কাজ হচ্ছে আমরা ডিবেটটা ফ্যাসিলিটেট করি, ডিসকাশনগুলো আরো স্মুথ হোক, পলিটিক্যাল পার্টির সাথে ইন্টেন্সিভলি এমন হতে পারে যে একদম ক্লোজ ডোর মিটিং হলো, যে না এখানে কি বলে না, এটা ডিসিশন আসুক, এবং বাই জুলাই আমরা মনে করি যে একটা বেটার একটা শেপ পাবো এই বিষয়ে, সংস্কারের বিষয়ে। জি, এখন আরেকটা বিষয় যদি আমি বলি আপনাকে, যে তাহলে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা কি? আমাদের সবচেয়ে মানে আমি যদি যে বলি যে এপ্রিল মাসে আপনারা এখন টপ প্রায়োরিটি যে কোন জায়গাতে এই জিনিসটা আমাদের তো অনেকগুলো প্রায়োরিটি। একটা বড় প্রায়োরিটি হচ্ছে এই যে ওই সময়ে যারা খুন করেছে, যারা খুনের মদদ দিয়েছে, যারা খুনের দোষর ছিল, যারা এই খুনের প্রেক্ষাপটটা তৈরি করেছে, জুলাই বিপ্লব কিংবা তার পূর্ববর্তী 16 বছরে এইটার বিচার করা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। সেটার জন্য আমরা আমাদের ইন্টেন্সিভলি কাজ করা হচ্ছে। আমাদের একটা টপ প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক রাখা, যাতে কোনোভাবেই এটা আমরা দেখেছেন যে এই রোজার মাসে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেটার ছিল, আমরা এই অর্জনটাকে ধরে রাখতে চাই। ইমপ্রুভ করেছে, কিন্তু এখনো স্যাটিসফ্যাক্টরি লেভেলে না। আমরা সেটাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিতে চাই, এবং যেভাবে দ্রব্যমূল্য কিংবা ইলেকট্রিসিটির ব্যাপারে আপনাদের প্রশংসা করলাম, এটা জনগণ করছে, জনগণের কথাই আমি বলছি। আমাদের স্ট্যাটিস্টিক্সে কিন্তু বলে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট ইমপ্রুভ করেছে। আমরা আজকেই তো রিপোর্ট আসছে যে ধর্ষণের সংখ্যা ফেব্রুয়ারির চেয়ে মার্চে দ্বিগুণ। আমরা তো মিডিয়ায় এরকম রিপোর্টও আজকে দেখেছি। আমরা ইয়েটা দেখি, আমরা পুলিশের ডেটা আমরা দিয়ে দিব, অসুবিধা নাই। না, আমি এটা বলার উদ্দেশ্য হলো যে ল এন্ড অর্ডার সিচুয়েশনটাকে তো অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। আমি মনে করি এটাই কি আপনাদের কাছে এই মুহূর্তে ঝামেলার বিষয়? কিছু ক্ষেত্রে মিডিয়া ডিস্টর্টেড পিকচারটা দিচ্ছে। না, সেই ক্ষেত্রে তো আপনি যথেষ্ট ফেস করছেন, এবং আমি বলবো যে সরকারের মুখপত্র হিসেবে সরকারের বক্তব্যগুলো তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু নিয়ে আসছেন এবং চ্যালেঞ্জও করছেন, এবং এটা একটা ভালো ডিবেট যে কেউ একজন সরকারের পক্ষ থেকে আমাদের এইগুলো জবাব দেওয়ার জন্য আছে। অবশ্যই আমার সব সময় আমি বলে উচিত যে আমার মোবাইল নাম্বার এই, যখন তখন ফোন করতে পারেন।
উই আর রেডি। কারণ আমরা তো দেখছি ফিগারগুলো তো খুব বেশি বাজে কিছু না। না, কিন্তু পুলিশ কি এখন পর্যন্ত আপনারা মনে করতে পারছেন যে কত পার্সেন্ট এখন পর্যন্ত তারা সক্ষমতা অর্জন করছে? আমি মনে করি ওদের সক্ষমতা অনেক বেড়েছে, যেই জায়গাটায় আপনি যেটা চাচ্ছেন যে তারা, আমি মনে করি এখনো তো সেনাবাহিনী রাস্তায় আছে বলেই লোকজন মনে করে, যতটুকু কিন্তু আইন পুলিশ শৃঙ্খলা কিন্তু নিয়ন্ত্রণ এটা সেনাবাহিনী থাকার কারণে সম্ভব হচ্ছে। সেনাবাহিনী স্পেশাল কেসে যাচ্ছে, কিন্তু মূল কাজটা পুলিশ করছে এবং সেটা কান্ট্রি ওয়াইডই করছে। এই যে যেমন ধরেন এই যে ট্রাফিকের ব্যবস্থাটা এই ঈদের সময়, এটা মূল কাজটা তো পুলিশ করেছে, ঠিক না? যে আমার হাইওয়ে গুলোকে আমার ক্লিয়ার রাখতে ট্রাফিকে হবে, করেছে, অফ হ্যাঁ, কোর্স। ঠিক না? এই আমি মনে করি মানে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যারা মাঠ আমাদের পর্যায়ে আছে তারা একটা রোল প্লে করেছে বলে আমাদের কথা। মূল প্রায়োরিটি অবশ্যই বিচার। আমাদের মূল প্রায়োরিটি জনগণের জীবনে স্বস্তি রাখা। স্বস্তি আপনি কিভাবে, একটা হলো দ্রব্যমূল্যকে স্ট্যাবল রেখে, আর একটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইমপ্রুভ করে এটা করা, আর একটা হচ্ছে যে আমাদের আর একটা লক্ষ্য যে আমাদের রিফর্মের কাজগুলোকে আরো গুছিয়ে আনা, গুছিয়ে এনে জনগণের মধ্যে একটা আলোচনার একটা জায়গা তৈরি করে, যাতে আমরা একটা ঐক্যের জায়গা তৈরি করতে পারি, সেটা তৈরি করা, এবং শেষে যে আমরা একদম ভালো প্রিপারেশন নিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। মানুষ বলছে যে আগামী নির্বাচনকে নিয়ে একটা বিতর্ক আছে মাঠে, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না, আর দিলেই বা কেমন করে দেওয়া উচিত। এইটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোই বুঝবে। তারাই, আপনারা, আমার মনে হয় যে একটা সময় যখন আসবে দে উইল টেক এ ডিসিশন। এটা বাংলাদেশের জনগণই একটা ডিসিশন দিবে। তবে আমাদের সবচেয়ে মানে স্যাড পার্ট হচ্ছে, পুরো দুঃখের বিষয় হচ্ছে যে আপনি দেখেন 8টা মাস হয়ে গেল, এদের মধ্যে তো কোনো অনুতপ্ত নেই, কেউ এটা তো সরি ভারতের বলছে। মধ্যেও নেই। যারা তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে তারাও তো অতি সম্প্রতি জয়শঙ্কর বলেছেন বা ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে যে এটা সন্ত্রাসী কার্যক্রম, যেমনটি শেখ হাসিনা বলে যাচ্ছেন কিংবা আওয়ামী লীগের লোকজন বলছে, আজ পর্যন্ত তাদের বিষয়ে অনুতাপের বিষয় তো নেই। আওয়ামী লীগের লিডার তো ডাইরেক্টলি, আমরা ইউএন এর রিপোর্টে কি দেখেছি, আওয়ামী লীগের লিডার শেখ হাসিনাকে বলছেন যে মেরে ফেলো, মেরে লাশ লুকিয়ে ফেলো, এই অর্ডারটা পর্যন্ত দিচ্ছেন, ঠিক না? আমরা আগে তাদের মধ্যে থেকে তো একটা ইয়ে চাই, মানে রিমোর্স, কিছু তো আমরা দেখছি না। তো এটা তো তাহলে আপনি তার পলিটিক্যাল জায়গাটা কোথায় থাকে, ঠিক না? তো সেই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যারা জুলাই এক কাতারে দাঁড়িয়েছিল, তারাই এই বিষয়ে একটা ভালো একটা ডিসিশন নেবেন। কতদিন লাগতে পারে এই বিচার প্রক্রিয়া শেষ হতে, কিংবা অ্যাটলিস্ট আমি যদি বলি যে সিম্বলিক হলো যে 5টা মামলার রায় হতে, একটা মামলার রায় হতে? এইটা যদি বলি না, তাহলে ভাববে যে আমরা কোর্টের উপরে আমরা হস্তক্ষেপ করছি। আমি এই বিষয়টা না বলি, বাট আমাদের তরফ থেকে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি এবং যত দ্রুত করা যায়, হ্যাঁ, এবং আমরা কোর্টের সংখ্যা বাড়ানো, প্রসিকিউশনের সংখ্যা বাড়ানো, প্রত্যেকটা জিনিসই দেখা হচ্ছে, এবং আমরা চাচ্ছি যে এই বিচারটা যাতে আন্তর্জাতিক মানের হয়, এমন কোনো ক্যাঙ্গরি কোর্টের বিষয় না হয় যেটা আমরা বিচার করলাম, মানুষ বললো যে না তুমি তো অবিচার না। করেছো। এখানে তো এখন আপনারা একটা সুবিধাজনক পর্যায়ে আছেন জাতিসংঘের রিপোর্ট দেওয়ার পর, কারণ এইগুলাও তো অনেকটা এভিডেন্স হিসেবে কাজ করতে পারে। অবশ্যই। এবং আপনার কোর্টের সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে, এগুলো লজিস্টিক বিষয়গুলো দেখছে, আইন মন্ত্রণালয় দেখছে। আচ্ছা, এখন ভিন্ন একটা প্রসঙ্গে আপনার একটু মতামত জানতে চাই যে প্রফেসর ইউনূস, যতটুকু আমরা জানছি যে উনি তো ব্যাংককে যাচ্ছেন বিমস্টেক কনফারেন্সে, তারপরে মে মাসে উনি জাপান যেতে পারেন, জুন মাসে সৌদি আরব যেতে পারেন। তো এরকম 3টা সফরের কথা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্রে জানছি, আপনি যদি একটু খোলাসা করেন। না, ওনার একটা কথা হচ্ছে যে বাংলাদেশকে তার বাংলাদেশের যদি জব তৈরি করতে হয় প্রচুর, তাহলে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে যেতে হবে, দুয়ারে দুয়ারে যেয়ে বলতে হবে, করা নাড়তে হবে যে আমরা প্রস্তুত, তুমি আসো, ইনভেস্ট করো। তো এই জন্য যেখানেই উনি যাচ্ছেন, চায়নায় বলেন, ইয়েতে বলেন, কি যে ইউএন এর নিউ ইয়র্কে বলেন বা ড্যাভোসে বলেন, ওনার ফোকাসটা হচ্ছে যে যাওয়া, যে এটা বলা এবং অ্যাগ্রেসিভলি বলা। এইটার আলোকেই উনি এই যে বিমস্টেকে উনি যে সাইডলাইনে অনেক মিটিং হবে, বিমস্টেকে উনি আমাদের অর্জনগুলো তুলে ধরবেন, বলবেন যে দেখো আমরা এই অ্যাচিভ করেছি, এবং বিমস্টেকের মধ্যে যারা দেশ আছেন
তাদের সাথে আরো ইনক্রিজিং ট্রেড এবং কোঅপারেশন কত বেটার করা যায় সেটার একটা ফোকাস থাকবে। সামনে আরো যেগুলো দেশে আছে প্রত্যেকটা দেশে ওনার কথা হচ্ছে যে বাংলাদেশকে তুলে ধরতে হবে, যে দিস ইজ বাংলাদেশ। উনি হচ্ছে বাংলাদেশের কে পুরো প্রেজেন্ট করার জন্য বিষয়, এবং উনি প্রত্যেকটা জায়গায় যে এই ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমরা যদি সেই যেরকম প্রতিশ্রুতি আমরা পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্টমেন্ট পাই বাংলাদেশে, আমি বলবো যে জবের বন্যা বয়ে যাবে এবং তরুণ প্রজন্ম এখান থেকে আশাবাদী হতে পারে অবশ্যই। যে তরুণদের ভবিষ্যতে বাংলাদেশে আমাদের এখন চাকরির অভাব হবে না। বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এটা, সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের জন্য জব তৈরি করা, ভালো জব, ফালতু জব না, এবং এটা দেশের ভিতরে এটা বাইরে পাঠিয়ে। এবং এইটার জন্য এইটার কারণেই আপনি যে যদি ভালো জব তৈরি করতে যান তাহলে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, আপনার লজিস্টিক সাপোর্ট গুলো বেটার করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আপনার একটা অন্য মাত্রায় নিতে হবে। এই সব কিছুই করা হচ্ছে জব তৈরি করার জন্য। আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনলাম। আপনি যদি নিজ থেকে আর কিছু বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে, আমার মনে হয় সরকারের তরফ থেকে, আমার মনে হয় যে বাংলাদেশকে পুরো পৃথিবীর সাথে তুলে ধরা শুধুমাত্র সরকারের একক কাজ না, এটা সবার কাজ। আমরা সবাই আমাদের জায়গাটা তুলে ধরি, আমরা এমন কোনো মেসেজ বাইরে না পাঠাই যার জন্য আমার এখানে যাতে ফরেন ইনভেস্টমেন্ট আসতে বাধা হয়। আমাদের এটা দেখতে হবে, আমাদের খুবই একটা ক্রুশিয়াল টাইম। আমরা অলরেডি 8টা মাস একটা স্ট্যাবল জায়গায় এসেছি, আরো আমরা বেটার জায়গায় যেতে চাই, যাতে আমাদের এই গল্পগুলো পুরো পৃথিবী ছড়িয়ে যায় যে না, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর গল্প যদি পুরো পৃথিবীর সবাই জেনে যায়, আপনি কল্পনা করতে পারবেন না কত ইনভেস্টমেন্ট আসবে। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং হাব বানাবেন। ম্যানুফ্যাকচারিং হাব হলে যেটা হবে যে আপনার প্রচুর ফ্যাক্টরি হবে এবং আমরা কর্মসংস্থান, এবং আমরা ফ্যাক্টরি উনি কে জন্য চাচ্ছেন, লোকাল মার্কেটের জন্য না, ফ্যাক্টরিটা চাচ্ছেন যে এখানে এসে বানিয়ে যাতে অন্যান্য দেশে তারা এক্সপোর্ট করে। তো এই জায়গাটায় উনি আমাদের, এটা সবার জন্য চ্যালেঞ্জ, যাতে আমরা কেউ আছে না খুব হঠকারী কাজ করে, এই হঠকারী কাজ যেন না করি। এটা আমাদের জন্য ক্রুশিয়াল টাইম। আমার আপনার ছেলে মেয়েদের জবের বিষয় এখানে, আমরা তো চাই আপনার ছেলেরা দেশে থাকুক, দেশে থেকেই ভালো জব করুক, সেটা চাই না আপনি। আমরা এই যে আমি প্রায় চাইনিজ পত্রিকা পড়ি, হ্যাঁ, যে আজকেও দেখলাম সাউথ চায়না মর্নিং পোস্ট, ওইখানে বলছে যে অনেক ইঞ্জিনিয়ার, চাইনিজ ইঞ্জিনিয়ার, তারা যারা চায়না ইউএসএ সেটেল করেছিলেন তারা ফিরে আসছেন, চায়নার বড় বড় একাডেমিশিয়ানরা। আমরা তো চাই আমরা যারা আমাদের ভাই বোনরা যারা বিদেশ চলে গেছে সবাই আসুক, এসে আমরা বাংলাদেশে সেই জায়গায় নেই। আমরা এমন কোনো, আমরা তো ছিলাম তো, আপনি যদি মোগলদের সময় জন্য আমরা রাজত্ব করেছি, আমরা ডমিনেট করেছি, আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমি ছিলাম এবং ডমিনেট করেছি। তো সেটা খুব বেশি দিন আগের না, 300 বছর আগের ইতিহাস, 3 থেকে 350 বছর আগের ইতিহাস। তো সেই জায়গায় আমরা কেন যেতে পারবো না? আমাদের তো সেই মেধাটা আছে, প্রজ্ঞাটা আছে, আমরা ওই জায়গায় যেতে চাই। সেই পরিবেশটা যদি আমরা সৃষ্টি করতে পারি, সেই পরিবেশটা তৈরির জন্যই কাজ করছেন, রিলেন্টলেসলি কাজ। আমি আপনাকে বলি, কালকে রাত 1টা পর্যন্ত আমি আর উনি কাজ করেছি। এক্স্যাক্টলি। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি যেভাবে সরকারের কাজকর্ম জাতির সামনে তুলে ধরছেন এবং জনতার মুখোমুখি হচ্ছেন সাংবাদিকদের মাধ্যমে, এটা খুবই প্রশংসনীয়। এবং আমাদের পেশার একজন হিসেবে আমরাও এত গর্ববোধ করি যে আপনি যেভাবে এই দেশের মানুষের জন্য এই সরকারের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব যে আপনি ভবিষ্যতেও আপনার এই তৎপরতা, এই অ্যাক্টিভিটিস অব্যাহত রাখবেন এবং আমরাও মাঝে মধ্যে আপনাকে আমাদের সাথে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা সমসাময়িক নানা বিষয়ে সরকারের মুখপাত্রের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের অবস্থান সম্পর্কে জানতে পারলাম। আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান শুনেছেন এবং দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার দেশ সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার দেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।